আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছিল বাবা ফেরদৌসী সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। মর্যাদা, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আহ্বান। এসডিজির জন্য উন্নত অর্থায়নের 5টি অগ্রাধিকারের সুপারিশ। প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ড, ইতালি, পাকিস্তান ও কসোভোর নেতৃবৃন্দের বৈঠক। বাংলাদেশের নির্বাচন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপদ অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 7 জন হত্যা সহ 8 মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 29 সেপ্টেম্বর। দেশে বাড়ছে ইস্পাত পণ্যের চাহিদা। এর বড় অংশের যোগান দিচ্ছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প। চট্টগ্রামের বিপ্লব উদ্যান হবে গ্রিন পার্ক, থাকবে শিশুদের খেলার ব্যবস্থা। সংস্কার কাজে বাধাদানকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়ার ঘোষণা সিটি মেয়রের। গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও 85 জনের প্রাণহানি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুধু সময়ের ব্যাপার, জানালেন জাপানের প্রধানমন্ত্রী। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার 4-এ রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মর্যাদা, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য আরও কার্যকর অর্থায়নের বিষয়ে তিনি 5টি অগ্রাধিকার তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বুধবার জাতিসংঘ সদর দপ্তরে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থায়নের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে একথা বলেন। প্রফেসর ইউনূস বলেন, জাতিসংঘের বাজেট সংকোচন বাংলাদেশের মতো দেশের জন্য ক্ষতিকর হবে, যেখানে 1.3 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী রয়েছে এবং জলবায়ু, ঝড় এবং অর্থনৈতিক অস্থিরতার মতো কয়েকটি সংকট রয়েছে। তাই বৈশ্বিক সহায়তা বাড়ানো উচিত। দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টা উদ্ভাবনী অর্থায়ন এবং সামাজিক ব্যবসার সদ্ব্যবহারের উপর জোর দেন। তৃতীয়ত, তিনি বৈশ্বিক আর্থিক কাঠামো এবং ঋণ পরিচালনার সংস্কারের আহ্বান জানান। চতুর্থ অগ্রাধিকার হিসেবে প্রফেসর ইউনূস স্বচ্ছতা নিশ্চিত করার, অবৈধ অর্থায়ন প্রতিরোধ এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পঞ্চমত, প্রধান উপদেষ্টার সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থিতিস্থাপক আবাসন, জলবায়ু, স্মার্ট কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য বিনিয়োগ ত্বরান্বিত করার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়নের জন্য অর্থায়নের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে করা প্রতিশ্রুতিগুলোকে কার্যক্রমে রূপান্তর করতে হবে। তিনি বলেন, এসডিজির জন্য প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি পূরণ করা কঠিন, তবুও এটি অত্যন্ত প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবল শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতাকালে এই আহ্বান জানান তিনি। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী 6 জন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা তাদেরকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে দল সরকার গঠন করবে, সেই সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I can assure you, you have the whole incoming government sitting right there. So that assures you the continuity of what we're saying. Saying that, okay, we have done goodbye, we got it. We're not saying that. At that time when we came last year, we didn't even know that we'll have an election very soon. The election was not in our mind at that time. It's just to settle down and see how to organize the government to function. And today, the situation is so different. We say our job is done. Now it's time for the next government to take over.
an election date has been announced. We are moving in that direction. I'm very happy that distinguished leaders, all the political parties are here, and invite them to come and join. And they responded very well, very warmly. And the nation will remember that. It's a very significant thing our leaders are doing. I hope this tradition will continue in future also. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে স্থানীয় সময় বুধবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং কসোভোর প্রেসিডেন্ট ভজৌসা ওসমানির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খুরশেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে শামসুল আলমের প্রতিবেদন। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। এদিন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং কসোভোর প্রেসিডেন্ট ভজৌসা ওসমানির সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সকল বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপদ অভিবাসন, মানব পাচার রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এছাড়া ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠকে দানিলো তুর্ক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান সংগঠনের সদস্য হওয়ার। ক্লাব ডি মাদ্রিদ হল বিশ্বের অন্যতম ফোরাম, যেখানে গণতান্ত্রিক সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা নিজেদের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রকে শক্তিশালী এবং সারা বিশ্বের মানুষের কল্যাণে কাজ করেন। এদিকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিনে 4 বিশ্ব নেতার সঙ্গে একান্ত বৈঠক সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথমে হচ্ছে যে ওনার সাথে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে ওনার মিটিং হয়েছে। তারপরে ইতালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির সাথে মিটিং হয়েছে। তারপরে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সাথে মিটিং হয়েছে। একটু আগে কসোভোর প্রেসিডেন্টের সাথে মিটিং হয়েছে। এই প্রত্যেক 4টা মিটিং আমি বলবো যে অত্যন্ত ফ্রুটফুল মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক, এটাকে নতুন মাত্রায়, নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিংগুলোর ফলে। প্রত্যেকটা মিটিংয়ের একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 ডেজের মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক, বাংলাদেশের সাথে তাদের অন্যান্য যে সম্পর্ক আছে, ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনুস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরও বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। আর কসোভো বাংলাদেশের থেকে বেশ কিছু লোক কসোভোতে, যদিও ছোট দেশ কিন্তু ইউরোপের এরা খুবই গ্রোয়িং ইকোনমি, তার সাথে বাংলাদেশের সম্পর্ক দিনকিন বাড়ছে। শামসুল আলম, বিটিভি নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ার 7 জন হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আজ সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। তদন্ত প্রতিবেদনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট 8টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগে ফরমাল চার্জ আমরা দাখিল করেছি। অনারেবল ট্রাইব্যুনাল 2
আমাদের ফর্মাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শহীদ আনাজ সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সকালে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেই মামলার 17তম সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। 17তম সাক্ষীতে একজন পুলিশ কনস্টেবল, তিনি সেদিন চাংখারপুর এলাকায় একটি শটগান এবং 50 রাউন্ড গুলি সহ উপস্থিত ছিলেন। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন। এই মামলায় আমরা আপাতত মনে করছি যে ঘটনার আর কোনো সাক্ষী আমাদের প্রয়োজন নেই। প্রসিকিউশন মনে করছে যে এই মামলার ঘটনা ইতিমধ্যে এই 17 জন সাক্ষী প্রদানের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে। সাংবাদিকদের ব্রিফকালে প্রসিকিউটর এম.এইচ. তামিম জানান, ইতিমধ্যে মামলাটির 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এই মামলার পরবর্তী তারিখ 5 অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়াও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে আজ 6ষ্ঠ দিনে ট্রাইব্যুনাল 2 সাক্ষ্য গ্রহণ চলছে। বাংলাদেশে ইস্পাত পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। ইস্পাতের তৈরি শিল্প পণ্য গৃহস্থালী পণ্যের একটি বড় অংশ চাহিদা মেটায় পুরাতন সামগ্রী পুনর্ব্যবহার অথবা পুরাতন মালামাল থেকে নতুন পণ্য উৎপাদনের মধ্য দিয়ে। চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প ইস্পাত পণ্যের প্রধান যোগানদাতা। ভাটিয়ারি থেকে মাদাম বিবির হাট পর্যন্ত রাস্তার দুপাশে গড়ে উঠেছে জাহাজ থেকে সংগ্রহ করা ইস্পাত সামগ্রীর পণ্য সম্ভার। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। আজকাল অনেকেই লোহার তৈরি সিঁড়ি বাসা বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করেন। সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় লোহার সিঁড়ি কিনতে হলে আপনাকে আসতে হবে ভাটিয়ারি কিংবা মাদাম বিবির হাটে। এছাড়া ইস্পাতের তৈরি নানা সামগ্রী যেমন সুপ্রশস্ত পাইপ, বয়লার, তেলের ডিপো পাওয়া যায় এইসব এলাকায়, যা দামে সাশ্রয়ী এবং মানেও ভালো। এই যে শিপইয়ার্ড একটা শিল্প এলাকা, তো এখানে বিদেশি জাহাজগুলো আছে। 1980 সাল থেকে আমাদের দেশে এই চট্টগ্রামে জাহাজ আসতেছে, যেগুলো রোলিং মেস আছে, স্টিল মেস আছে, তারা বাইরে থেকে স্ক্র্যাপগুলো আমদানি করে। এখানে আপনার বিভিন্ন ধরনের লোহা পড়ে, বিভিন্ন ধরনের ব্রাশ পড়ে, কপার পড়ে। তো জাহাজ আসার কারণে আমাদের চট্টগ্রামে অনেক মানুষ অনেক ধরনের মালামাল নিয়ে, আপনার জেনারেটর, কেবল, ইলেকট্রিক্স মালামাল, তারপর আপনার জেনারেল স্টোরের মালামাল, প্লাস্টিক জাতীয় মালামাল, বিভিন্ন ধরনের মালামাল আছে। জাহাজের ভিতরে আপনার একদম অনেক ধরনের মালামাল থাকে। আমাদের জৈবিক জীবনে যতগুলো জিনিসের প্রয়োজন হয় সব ধরনের জিনিসগুলো জাহাজে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন, বর্তমানে পুরাতন জাহাজ ভাঙা কমে যাওয়ায় আজকাল পণ্য পাওয়া যাচ্ছে কম। তবে দেশে ইস্পাত সামগ্রীর চাহিদা মোটেও কমেনি। তবে পণ্যের দাম বেশি হওয়ায় অনেক ক্রেতাই আগ্রহ হারাচ্ছেন। এখন আগের চাইতে অনেক শিপ কম আসতেছে, শিপের দ্রব্যমূল্য কম, যেহেতু জাহাজও কম আসতেছে। বেচা বিক্রি আগের থেকে আমাদের প্রায় আপনার 8 ভাগের 1 ভাগে নেমে চলে আসছে। শিপের পণ্য অনেক পাওয়া যেত, এখন পাওয়া যায় না। যে ডলার সংকট গেছে এই কারণে মানে তখন থেকে শিপ আস্তে আস্তে কম আনতেছে আর কি। তো এখনও ওটারই ধারাবাহিকতা রয়ে গেছে। ব্যবসা বাণিজ্য আবার আগের মতো আমরা আশা করতেছি আবার ফিরে আসবে। আজকাল অনেকে গৃহস্থালী কাজ যেমন স্যানিটারি সামগ্রী, পানির কল, পাইপ, অন্যান্য পণ্য ক্রয়ের জন্য এইসব মার্কেটে আসেন। পর্যবেক্ষকরা মনে করছেন, দেশের পুনর্ব্যবহারযোগ্য ইস্পাত বাজারকে পৃষ্ঠপোষকতা যোগালে একদিকে যেমন অনেকের কর্মসংস্থান হবে, তেমনি বিদেশ থেকে ইস্পাতের আমদানি নির্ভরতা অনেকটাই কমে যাবে। সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম নগরের ১৬ শহর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানকে গ্রিন পার্ক করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে বিপ্লব উদ্যানে গাছের চারা রোপণ করে মেয়র বলেন, পার্কে মানুষের হাঁটা চলা ও শিশুদের খেলার ব্যবস্থা রাখা হবে। এ সময় তিনি বিপ্লব উদ্যান সংস্কারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। আমরা তো এটা ডিক্লেয়ার করেছি, এটা একটা সবুজ গ্রিন পার্ক হবে, এটা একটা ওয়াকওয়ে থাকবে, এখানে বাচ্চাদেরও একটু খেলার ব্যবস্থা থাকবে, ছোট বাচ্চারা যাতে এখানে খেলতে পারে। আমরা চাই যে একটা নির্মল আনন্দ যাতে চট্টগ্রামবাসী নগরবাসী ভোগ করতে পারে। আমরা মনে করি এই জায়গাটার ঐতিহাসিক একটা পটভূমি রয়েছে যেটা নতুন প্রজন্ম জানছে না। নিউ জেনারেশনকে জানাতে হলে আমরা এই যে মাঠটি আছে এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে। এখানে আওয়ামী লীগের কিছু দোসর এখানে রয়ে গেছে এখনো, তারা চাচ্ছে না এই পার্কটা হোক। কিন্তু আমি মনে করি যদি এই ধরনের কেউ এটা নিয়ে বিরোধিতা করে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকব। এবার আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলমান এই সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৫,০০০-এরও বেশি। এর মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম নেতাদের বৈঠকেও এসেছে ইতিবাচক সাড়া। বিস্তারিত থাকছে ডেস্ক প্রতিবেদনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৬৫,৪১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬৭,১১৬ ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে জাপানের স্বীকৃতি দেওয়া কেবল সময়ের ব্যাপার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। জাপানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, যদি ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ করার জন্য আরও পদক্ষেপ নেয় তাহলে জাপান এর প্রতিক্রিয়ায় নতুন ব্যবস্থা নিতে বাধ্য হবে। G7 সদস্যভুক্ত দেশ হিসেবে জাপান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। জাপানে প্রায় ৫৪,০০০ মার্কিন সামরিক সদস্য অবস্থান করছেন। এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠকের ফলাফলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার এই বৈঠক হয়। ট্রাম্পও বৈঠক নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের নেতাদের নিয়ে এই বৈঠক সফল হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM জানায়, বৈঠকের আলোচনার মূল লক্ষ্য ছিল গাজার যুদ্ধ বন্ধ করা ও স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা। পাশাপাশি গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং তীব্র মানবিক সংকট মোকাবেলাও আলোচনায় অগ্রাধিকারে ছিল। জাকিয়া জামান, আনিকা, BTV নিউজ। ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎই অবস্থান পাল্টালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীকে কাগুজে বাঘ বলে খোঁচা দিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা কড়া সমালোচনা করেছে ক্রেমলিন। ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে বলেছিলেন, রাশিয়া ৩ বছরেরও বেশি সময় ধরে উদ্দেশ্যহীনভাবে এমন এক যুদ্ধ লড়ছে যা ১ সপ্তাহেরও কম সময়ে জয় করা উচিত ছিল, কিন্তু রাশিয়া তা না পারায় তারা কাগুজে বাঘ হিসেবে প্রমাণিত হয়েছে। ট্রাম্পের এমন সব মন্তব্যের পরে
পরেই কড়া প্রতিক্রিয়া জানায় রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া বাঘ নয়, বরং রাশিয়াকে ভালুকের সঙ্গে তুলনা করা হয়। আর রাশিয়া কাগজে ভালুক নয়, সত্যিকারের ভালুক। মস্কোর ওপর যুদ্ধ বন্ধে চাপ সৃষ্টি করতে ট্রাম্প ইউরোপের দেশগুলোকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পেসকভ এই ধারণা প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থেই ট্রাম্প ইউরোপের দেশগুলোকে রুশ জ্বালানি কিনতে বাধা দিচ্ছেন। এর ফলে ইউরোপের স্বার্থ ক্ষুণ্ণ হবে। ফিলিপাইন ও তাইওয়ানের পর হংকং ও চীনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বন্যা। হংকংয়ে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। সুপার টাইফুন রাগাসা হারিকেনের শক্তি নিয়ে ও প্রবল বৃষ্টিসহ এবার চীনের দক্ষিণ উপকূলে আঘাত হানে। ফলে উপকূল থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। একই সঙ্গে অন্তত 10টি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। ফিলিপাইন ও তাইওয়ানের পর বুধবার সকালে হংকংয়ে প্রবল বেগে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী এই টাইফুন। এর প্রভাবে শুরু হয় ভারী বৃষ্টি ও প্রবল বাতাস। টাইফুনের আঘাতে 400-র বেশি গাছপালা ভেঙে পড়ে। অন্তত 15টি এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। এছাড়াও রাগাসায় ভূমিধসের ঘটনায়ও ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। হংকংয়ে পূর্ণ শক্তিতে রাগাসা আঘাত হানায় ঘরে অবস্থান করছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে 700-র বেশি ফ্লাইট চলাচল। তাইওয়ানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, একটি হ্রদের বাঁধ ভেঙে বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে অন্তত 17 জন নিহত হয়েছেন। শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার প্রভাবে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের পর দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন কাউন্টির হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার পর পানির তোড়ে একটি সেতু ভেসে যায় এবং রাস্তায় কাদা জমে যায়। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, হ্রদের বাঁধ ধসের ঘটনায় হুয়ালিয়ানে এখন পর্যন্ত 17 জনের প্রাণহানি ঘটেছে এবং 152 জন নিখোঁজ রয়েছে। তার মধ্যে কেবল মাতায়ান ক্রিক হ্রদের বাঁধ ভেঙে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে অন্তত 17 জন নিখোঁজ রয়েছে। আবারও দেশের খবর। ঢাকার 2টি অঞ্চল ছাড়াও দেশের 17টি অঞ্চলে চলছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব। সারা দেশের দ্বিতীয় দিনের অডিশনের খবর নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। সারা দেশব্যাপী চলছে বাংলাদেশ টেলিভিশনের রিয়েলিটি শো নতুন কুড়ির প্রতিভা অন্বেষণের দ্বিতীয় দিনের আয়োজন। আঞ্চলিক পর্বের দ্বিতীয় দিনের অডিশন সকাল থেকে শুরু হয়। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে অংশগ্রহণকারীরা লাইন দিয়ে শৃঙ্খলার সাথে অংশগ্রহণের জন্য অপেক্ষা করতে থাকে। কাঙ্ক্ষিত সময়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিভা অন্বেষণে অংশগ্রহণ করছেন অংশগ্রহণকারীরা। অত্যন্ত সুন্দরভাবে বিচার করেছেন যে আসলে আমাদের কাছে ভালো লাগছে। যদি আমরা এই বিষয়ে আমরা বুঝতে পারলাম, ওভারঅল আমাদের কাছে মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে। আমরা ঢাকা থেকে এসেছি, এখানে প্রোগ্রামগুলো একটু সার্বিকভাবে দেখছি যে আসলে কিভাবে প্রোগ্রামগুলো পরিচালনা হচ্ছে, এখানকার পরিবেশ, এখানকার বিচারক মন্ডলী, এখানকার যারা এখানে ম্যানেজমেন্টে আছেন, আমাদের কর্মকর্তারা এবং যারা সবাই সবকিছু মিলে যারা আছেন, আমাদের জেলা প্রশাসন সবাই আমাদের এই প্রোগ্রামে ঘুরে ঘুরে দেখেছি সবাই খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করছে। মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবে আজ চট্টগ্রাম 3 কুমিল্লা নজরুল ইনস্টিটিউট অডিশন কার্যক্রম পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জহুরুল ইসলাম। কাঙ্ক্ষিত ইয়েস কার্ড পেয়ে অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম 4 অঞ্চলের অডিশন নোয়াখালী শিল্পকলা একাডেমিতে চলছে। আমি গানে ও অভিনয় দুটোতেই স্টার্ট পেয়েছি। আমি প্রত্যাশা করি যে আমি বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও পাবো। এবং আমি ফেনী থেকে এসেছি, আমি গল্প বলা এবং কবিতা আবৃত্তিতে স্টার্ট পেয়েছি। সকাল থেকে শৃঙ্খলার সাথে প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। কাঙ্ক্ষিত ইয়েস কার্ড পেয়ে উচ্ছ্বসিত তারা। ময়মনসিংহ, দিনাজপুর, রংপুরে চলছে দ্বিতীয় দিনের অডিশন। অংশগ্রহণকারীরা উৎসাহ উদ্দীপনায় সানন্দে প্রতিভা অন্বেষণে অংশগ্রহণ করছেন।
যাতে আমি আরো যেতে পারি এই নতুন কুড়ির মাধ্যমে। বাছাই পর্বের এই অডিশন কার্যক্রম চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ। শেয়ার বাজারে খবর। একটানা কয়েকদিন মন্দা থাকার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব ফিরে এসেছে। আজ সপ্তাহের শেষ দিনে শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,088.65, যা গতকালের চেয়ে শতকরা 0.43 ভাগ বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,217.11, যা গতকালের চেয়ে শতকরা 0.29 ভাগ বেশি। আজ 212টি কোম্পানির 34,19,154টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 21,71,25,000 টাকারও বেশি। এর মধ্যে 129টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 62টির কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:43 এবং সূর্যাস্ত 5:46। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2:49, জোয়ার সকাল 9:26। পরবর্তী ভাটা শুরু হবে বিকাল 3:05 এবং জোয়ার শুরু হবে রাত 9:34।